প্রথম বাংলাদেশে রাষ্ট্র সংস্কার আন্দোলনে জমিদারি প্রথা, জমিদারি ব্যবস্থা উচ্ছেদের দিবসটি পালন করা হয়েছিল গত 16 তারিখ। আমরা একটু সবাই নিয়ে আজকের দিনে কিন্তু তারপরে বেশি গুরুত্বপূর্ণ আর হচ্ছে যে সব যারা রাজনৈতিক এখানে ইয়ে আছে, শক্তি আছে, রাজনৈতিক যে দলগুলো আছে, সবাই এই দিবসটি স্মরণ করা উচিত। কেননা জমিদারি বন্দোবস্ত এর একটা চেহারা মনে হয় যে আমাদের সামনে নাই, এই শক্তিটা মনে হয় আমাদের সামনে নাই, কিন্তু ব্যাপার হচ্ছে এর আইন কানুন, এর যে বিধি বিধান, এর যে শাসনতান্ত্রিক যে বন্দোবস্ত, সেই শাসনতান্ত্রিক বন্দোবস্তের মধ্যে কিন্তু আমরা এখনো আটকা পড়ে আছি। আমরা এর বিরুদ্ধে এই সংস্কারের প্রশ্নে কিন্তু আমরা আন্দোলন করেছিলাম, বিশাল আত্মত্যাগ জনগণের এখানে ছিল, তার অংশগ্রহণ ছিল, সংগ্রাম ছিল, এবং সবকিছু শেষে আমরা চেয়েছিলাম একটা সংস্কার, সেটা কিন্তু সম্ভব হয়নি। কি পরিমাণ দানবীয় শক্তি, অর্থাৎ আমলাতান্ত্রিক শক্তি এবং এখানে যে জমিদারি যে শক্তিটা এখানে অবস্থান করছে, দাঁড়াই আছে আমাদের সামনে আর কি, তার সঙ্গে সহজে পেরে ওঠাটা এটা একটা কঠিন কাজ আর কি, এবং কঠিন রাজনৈতিক কর্তব্য। অনেক আলোচনা এখানে করা হয়েছে আর কি, এবং এখানে নাইক হাসান কিছু আলোচনা করছে। আমি কিছু ফাঁক গুলো যে জায়গায় একটু ফাঁক আছে সেই জায়গাগুলো একটু কি করতে চাচ্ছে, একটু ধরতে চাচ্ছে, তবু কাছাকাছি হবে বিষয়গুলো। যেমন হচ্ছে যে এদেশের যে উপনিবেশ পূর্ব, অর্থাৎ ব্রিটিশ পূর্বে যে কৃষক ছিল আর কি, সেই কৃষক কিন্তু কারিগরি একটা শিল্প সে কিন্তু দাঁড় করাইতে পারছিল আর কি, আলোচনা কিন্তু করছে, এবং সেটা ছিল স্বাধীন কারিগরি শিল্প, একটা বন্দোবস্ত একটা ছিল আর কি। এবং এর ফলে পৃথিবীর ভিতর এই অঞ্চলটা ছিল সবচেয়ে সম্পদশালী এবং অর্থশালী একটি অঞ্চল, অর্থনৈতিক একটা অঞ্চল হিসেবে বাংলা দাঁড়ায় যায়। এইটা আসলে বিভিন্ন যে বৈদেশিক শক্তি তাদের চোখে পড়ে। এর ফলে দেখা যায় যে ওলন্দাজরা, তারপর পর্তুগিজরা, সর্বশেষ আমরা ব্রিটিশদেরকে দেখে যে এই বাংলায় তারা কিন্তু তাদের মানে নজরটা ছিল, এবং তারা কিন্তু এই বাংলা আক্রমণটা বারবার করেছে এবং বাংলাকে উপনিবেশ করার জন্য তারা আপ্রাণ চেষ্টা করেছে, এবং তারা যে যুদ্ধ, তারপর রাজনীতি সবকিছু তারা অব্যাহত রাখছে। এখন ঘটনাটা হচ্ছে যে আমরা যেটা দেখি 1757 সালে পলাশী যুদ্ধের মধ্য দিয়ে আমাদের যে পরাজয়টা ঘটে, আমাদের যে পরাধীনতা ঘটে, এর মধ্য দিয়ে তারা আমাদের যে কৃষকরা, এই স্বাধীন কারিগরি যে কৃষকরা, কারিগরি যে শিল্পের যে প্রধান যে আর কি অর্থাৎ শক্তি, সেই কৃষি সম্প্রদায়, সেই কৃষক সম্প্রদায় তারা প্রজা ছিল, কিন্তু পরবর্তীকালে তারা স্বাধীন কৃষক ছিল, কিন্তু পরবর্তীকালে এসে পরাধীন অবস্থায়, ব্রিটিশের অধীনস্থ অবস্থায় তাকে প্রজায় পরিণত হতে হয় এবং আসলে দাসত্ব বরণ করতে হয়। আমরা দেখি যে আসলে ব্রিটিশরা এবং এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে একটা মানে আসলে একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান, তো এটাই বারবার মনের মধ্যে প্রশ্ন জাগে যে একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান কি করে অর্থনৈতিক এবং একটা রাজনৈতিক প্রতিষ্ঠানে পরিণত হয়, এবং সেটা শুধু তাই না, সফল একটা রাজনৈতিক প্রতিষ্ঠানে কি করে পরিণত হয়। আমরা যদি খেয়াল করি তার জার্নিটা, আমরা যদি তার পথ চলাটাকে খেয়াল করি, তাহলে দেখবো সবসময় শাসনতান্ত্রিক একটি আইনি ধারায় কিন্তু সে চলেছে, আইনি বন্দোবস্তের মধ্য দিয়ে কিন্তু সে চলেছে। সে আমরা যদি দেখি তাহলে দেখা যাবে সে কিন্তু প্রথমে মোগলের কাছ থেকে সে কিন্তু দেওয়ানি লাভ করে, বার্ষিক 26 লক্ষ টাকা কর দেওয়ার বিনিময়ে। কোন কোন অংশ পুরো ভারতবর্ষের দরকার নাই, বাংলা, বিহার, উড়িষ্যা, অর্থাৎ বৃহত্তম যে বাংলা, এই বাংলাটাই তার দরকার, এই বাংলার দেওয়ানিটাই তার দরকার ছিল, অর্থাৎ রাজস্ব আদায়, রেভিনিউ আদায়ের কাজটা সে চাইছিল, এবং সেটাই সে করেছে। এবং 26 লক্ষ টাকা করের বিনিময়ে সে এই দেওয়ানিটা লাভ করে, এবং এই দেওয়ানি লাভের মধ্য দিয়ে যেটা করে বিপুল পরিমাণ সে রাজস্ব
আদায় করে এবং বিপুল পরিমাণ রাজস্ব আদায় করে এবং সে এটা পাচার করে আর কি, তার দেশে নিয়ে যায়। এবং এইটা নিয়ে যাওয়ার মধ্য দিয়ে যেটা করে সেটা হচ্ছে যে সেখানে শিল্প বিপ্লবের একটা সূচনা চলছিল। সেই শিল্প বিপ্লবের পুঁজি, শিল্প বিপ্লব একটা শিল্প কলকারখানা চালাইতে গেলে, প্রতিষ্ঠা করতে গেলে কিন্তু একটা ক্যাপিটাল লাগে, একটা পুঁজি লাগে। সেই পুঁজির সঞ্চয় হলো অ্যাকুমুলেশন বলে আর কি, অ্যাকুমুলেশন ক্যাপিটাল আর কি। সেই পুঁজির সঞ্চয়নটা ঘটে বাংলা লুটের মধ্য দিয়ে। আর এই লুণ্ঠনের মধ্য দিয়ে এখানে যেটা ঘটে সেটা হচ্ছে যে 74-এর দুর্ভিক্ষ, 73-এর দুর্ভিক্ষ। এই যে 73-এর মন্বন্তর বলা হয় আর কি, 73-এর বাংলা আচ্ছা 73-এর যে দুর্ভিক্ষ, 73-এর মন্বন্তরে কিন্তু 1/3% বাংলাদেশের এই বাঙালি দুর্ভিক্ষে না খেয়ে মারা যায়। কি পরিমাণ সংখ্যক মানুষ এই দুর্ভিক্ষে মারা গেছে ইতিহাসে কিন্তু একটা উল্লেখযোগ্য ঘটনা। এত বড় সংখ্যক মানুষ দুর্ভিক্ষে না খেয়ে মারা গেছে। কিন্তু পাশাপাশি যদি দেখা যায় সেই সময় এটা বোধ হয় 43-এ না 43-এ 43-এর আরেকটা দুর্ভিক্ষ হয়। সেই দুর্ভিক্ষেও কিন্তু আমাদের 30 থেকে 40 লক্ষ মানুষ, 30 থেকে 40 লক্ষ আমাদের দেশীয় যে কৃষক সম্প্রদায় মূলত কোন সম্প্রদায় না, কৃষক সম্প্রদায় কিন্তু মারা যায়। ওই সময়টা একটা জিনিস আমি খেয়াল করছি, ভাষানী যে চরিত্র রচনা যেটা ছিল আমি দেখছি, ভাষানী যখন আসামে কিন্তু খাদ্য উদ্বৃত্ত ছিল। আসামের যে মুখ্যমন্ত্রী, আসামের যে সরকার ছিল সে কিন্তু বর্ডার ক্লোজ করে দেয়, বাংলায় কোনো খাদ্য দ্রব্য করতে দিবে না, আসতে দেবে না। এবং তারা মানে ওই খাদ্য তারা আটকায় দেয় এবং তারা নিষেধাজ্ঞা প্রদান করে। ফলে আমাদের দুর্ভিক্ষ কোনোভাবে রোধ করা যায় না। আর অমর্ত্য সেনের গবেষণায় যেটা দেখা যায়, আসলে খাদ্য ঘাটতির কারণে এইখানে দুর্ভিক্ষ হয়নি। এটা হচ্ছে যে ইয়ে ছিল, মজুদদারদের মজুদ ছিল, খাদ্য সরবরাহ, খাদ্য ব্যবস্থাপনা এটা যথার্থ ছিল না। আমাদের উচিত ছিল আসাম থেকে সেই সময় খাদ্য এখানে আনা, তার যে উদ্বৃত্ত খাদ্য ছিল সেই খাদ্যটাকে এখানে সরবরাহের ব্যবস্থা করা উচিত ছিল প্রশাসনিকভাবে, সেটা করতে পারেনি, সেটা করা সম্ভব হয়নি। আর ব্রিটিশ সেই সময় দ্বিতীয় বিষয় কিন্তু ছিল আর কি, ব্রিটিশের যে খাদ্যের দরকার ছিল সেই খাদ্যটাও এখান থেকে সরবরাহ হয়েছে আর কি। এই যে অর্থাৎ অব্যবস্থাপনা, অন্যায়, অবিচার এবং বেআইনি এবং শাসনতান্ত্রিক যে সেই সময়ের যে জমিদারি প্রথা এবং জমিদারি যে বন্দোবস্ত ছিল আর কি, যে শাসনতান্ত্রিক যে ইয়ে ছিল, শোষণ এবং শাসন ছিল আর কি, আজকেও যেটা শুধুমাত্র শাসনতান্ত্রিক নিপীড়নের মধ্যে আটকা পড়ে কিন্তু আমরা বারবার কিন্তু কি পরিমাণ আমরা যে মানে শোষিত শুধু না, আমরা যে অমানবিক ভাবে নিষ্পেষণের মধ্য দিয়ে যাচ্ছি আপনারা চিন্তা করতে পারবেন না। শুধু একটা ব্যক্তি শুধু মাত্র যে একটা মানে সাইকোপ্যাথিক হচ্ছে তাই কিন্তু না, একটা হিস্টেরিয়ার মতো কিন্তু টোটাল সোসাইটি। হিস্টেরিয়া মানে মৃগী রোগ বলে, হিস্টেরিয়ার বাংলা হচ্ছে মৃগরোগ, গণ হিস্টোরিয়া, আমি যদি বলি গণ হিস্টোরিয়া, গণমৃগী রোগ আর কি। এটা কিন্তু আমার টোটাল সমাজের মধ্যে করছে আর কি, টোটাল সমাজকে আক্রমণ করছে। খুবই সাবধান। কিভাবে বুঝতে পারবেন সেটা হচ্ছে যে একটি 6 বছরের বাচ্চা, ক্লাস 2 বাচ্চা, তার প্রতিবেশী হচ্ছে রিকশার মেকার, সেও কিন্তু বঞ্চিত, সে কিন্তু বঞ্চনার শিকার, সে কিন্তু বঞ্চিত শ্রেণীর অংশ। সে দেখছে যে একটা সুন্দর একটা বাচ্চা, ফুটফুটে একটা পরীর মতো বাচ্চা, তাকে কিভাবে হত্যা করা এবং তাকে শারীরিক নিপীড়ন তার উপর করা হয়েছে। এটা যখন শুনি এবং এটা যখন পড়ি আমি, তখন ভিতরটা আমার ডুবরে ওঠে যে কি হচ্ছে। আমি সর্বোচ্চ তার শাস্তি চাচ্ছি, সমাজ তার জন্য সর্বোচ্চ শাস্তি চাচ্ছে। তার শাস্তি কি হতে পারে? ফাঁসি হতে পারে, সে পৃথিবী থেকে চলে যেতে পারে। এরকম অনেক ব্যক্তির শাস্তি হচ্ছে, অনেক ব্যক্তির শাস্তি হয়। প্রধানমন্ত্রী তার বাসায় নিয়ে গেছে, ভিকটিমের বাসায় গেছে, কি হবে তাদের? কিন্তু টোটাল সোসাইটি তো অসুস্থ, টোটাল সোসাইটি হচ্ছে
তখন হিস্টেরিয়াতে আক্রান্ত হয়ে পড়েছে এবং এটা প্রতিদিন হচ্ছে, মাদ্রাসায় হচ্ছে, স্কুলে হচ্ছে, মাস্টার করছে, রিক্সাওয়ালা করছে, রিক্সা ব্রেকার করছে, একটা ছাত্র করছে, এইভাবে অবিরাম ভাবে চলছে এবং যেটা ধারণার বাইরে। এটা টোটালটাই এই যে শাসনতান্ত্রিক অসুস্থতা, শাসনতান্ত্রিক অব্যবস্থা এবং আজকে এত আত্মত্যাগের বিনিময়, এত আত্মত্যাগ এবং সংগ্রামের মধ্য দিয়ে আমরা সংস্কার প্রস্তাব কতজন দাঁড় করাইলাম। 100টা না, 200টা না, 500টা সংস্কার প্রস্তাব না, আমাদের তো আপ টু বটম সংস্কারের দরকার ছিল, ততগুলো না। আমরা কয়েকটা মাত্র সংস্কার প্রস্তাব আমরা রাজি করলাম। সবগুলো রাজনৈতিক দল এখানে এসে তারা সংস্কার প্রস্তাব রেডি করলো, গণভোট হলো এবং 77% ভোটে হলো, হ্যাঁ ভোট হলো গণভোটের পক্ষে। তারপরে সব শেষে আজকে যারা 2/3 মেজরিটি পেয়েছে তারা বলছে যে আমরা মানি না। আমরা সেদিন শুধু রাজি হয়েছিলাম ভোটটা যেন হয়, আমরা সেদিন যেন হয় আর কি, কোনো মানে নির্বিঘ্নে যেন ভোটটা হয়, কোন রকম কারসাজি যেন না হতে পারে, এইটার জন্য আমরা প্রতারণা করেছিলাম। কিভাবে নির্বিঘ্নে পার্লামেন্টে বলতে পারে? আরেকটা বিষয় হচ্ছে যে বাণিজ্য চুক্তি হলো আমেরিকার সাথে, যে বাণিজ্য চুক্তি বাধ্য করলো, এই বাণিজ্য চুক্তি আমেরিকার সঙ্গে কি বাণিজ্য চুক্তি হওয়ার আগে কি জনগণের সম্মতি নিয়েছে? কোন রকম গণভোট হয়েছে এবং জনগণ কি এটার পক্ষে সম্মতি দিয়েছে? দেয় নাই। গোপনে সমঝোতা হয়েছে 3টি রাজনৈতিক দলের সাথে, বিএনপি, জামাত, এনসিপি। আশ্চর্য হতে হয়, এই যে কাণ্ড কারখানা চলছে আর কি আমাদের দেশে, এইগুলো সবই কিন্তু আসলে কি ইমপ্যাক্ট করছে ব্যক্তির উপরে, সমাজের উপরে, একটা সোসাইটির উপরে, একটা জনগোষ্ঠীর উপরে। এবং আমরা ক্রমাগত অসুস্থ হয়ে পড়ছি এবং সাইকোপ্যাথিক হয়ে পড়ছি। আমার চিকিৎসা ছাড়া সম্ভব নয়। এই চিকিৎসা শুধু মেডিকেল চিকিৎসা না, এই চিকিৎসা রাজনৈতিক চিকিৎসা দরকার ছিল, কিন্তু আমরা সেটা পাচ্ছি না। প্রধানমন্ত্রী আমার বাসায় এসে করবেটা কি? এক ব্যক্তির বাসায় এসে করবেটা কি? তাতে কি হয়ে যাবে? সবকিছু সমাধান হয়ে যাবে? তাতে কি আমরা সবাই সুস্থ হয়ে যাব? এটা কোনোদিনই সম্ভব নয়, এটা কোনোদিনই অসম্ভব। সমস্ত কিছু আয়ত্তের বাইরে চলে যাচ্ছে, ভাবা যায় না। তো ওই মাদ্রাসা শিক্ষককে ধরে নিয়ে এসে বাঁধে ঠান্ডে একেবারে যেখানে ভাড়া গেলের মতো, মানে ইয়ের মতো হয়ে আছে আর কি, মানে অসারের মতো তাকায় আছে ক্যামেরার দিকে। কিন্তু ওই একটা ব্যক্তির মাদ্রাসা শিক্ষকের শাস্তি হবে আর কি? ব্যাপারটা হচ্ছে যে টোটালটাই তো আক্রান্ত, টোটালটাই তো আসলে সাংঘাতিকভাবে আক্রান্ত। এই যে এর সূচনাটা কিন্তু আসলে জমিদারি ব্যবস্থা, জমিদারি বন্দোবস্ত থেকে কিন্তু এর সূত্রপাতটা। আপনারা দেখবেন যে আমাদের যখন মানে ক্ষমতা ব্রিটিশের হাতে গেল, তারা প্রথমে যেটা চাইলো যে বাংলার শিল্প যে মানে ইয়ে আর কি, যে ব্যবস্থা, যে অর্থনৈতিক যে স্তরটা যেটা বিকশিত হয়েছে, এটাকে ধ্বংস করে দাও, এটাকে কেটে ফেলে দেওয়া এবং এই শিল্প মানে যে মানে বিকাশটা, এই বিকাশের এই স্তরটাকে কেটে ফেলে দিয়ে বাংলাকে সামন্ততান্ত্রিক একটি একটা সম্পর্কের মধ্যে আমাদেরকে নিক্ষেপ করে দিল। একই সময়ে এই ব্রিটিশরা তাদের দেশে কিন্তু শিল্প বিপ্লব অব্যাহত রাখছিল এবং তাদের দেশে শিল্প কারখানা এবং যে বিশেষ করে শুধু বস্ত্র শিল্প না, নানাবিধ শিল্পে তারা তাদের বিকাশ সেখানে অব্যাহত রাখবে এবং এখান থেকে লুণ্ঠনের পুঁজি, লুণ্ঠনের পয়সা নিয়ে গিয়ে সেখানে তারা সাপোর্ট দিচ্ছিল। কিন্তু আমাদের এখানে যে কারিগরি শিল্পের বিকাশ হওয়া সম্ভব হচ্ছিল, সেই সম্ভাবনা দাঁড়াচ্ছিল, সেটা গোড়া কেটে দিল তারা, দিয়ে আমাদেরকে একটা সামন্ততান্ত্রিক একটা বন্দোবস্তের মধ্যে ফেলে দিল। এই সামন্ততান্ত্রিক বন্দোবস্ত কিন্তু একটি অসুস্থ বন্দোবস্ত এবং একটি পশ্চাৎপদ বন্দোবস্ত। তার মানে আমাদের যেখানে আগানোর কথা ছিল, শিল্প বিপ্লব আমাদের এখানে হওয়ার কথা ছিল, আমরা একটি শিল্প বিপ্লবের মধ্য দিয়ে এখানে কে যেন বলছিল, এই যে এ বলছিল যে এইখানে কেন ওই বিজ্ঞানে
বিকাশটা হলো না, কেন হলো না? ওই সাধনটা হওয়ার তো কথা এখানে ছিল, কারণ ব্রিটিশের আগে কিন্তু এখানে আমার কারিগরি এবং শিল্প বিপ্লবের একটি একটা এইখানে এখানে তৈরি হয়েছিল, কিন্তু ওরা পরিকল্পিত ভাবে এবং রাজনৈতিক ভাবে সেই গোড়াটা কেটেছিল। দ্বিতীয়ত আমি যে জায়গাটা বলতে চাচ্ছিলাম যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটি ব্যবসায়িক একটা মানে প্রতিষ্ঠান, সেটি কি করে একটি সফল অর্থনৈতিক এবং রাজনৈতিক ব্যবস্থায় পরিণত হলো, একটি প্রতিষ্ঠানে পরিণত হলো? ওই যে তারা মোগলের কাছ থেকে ক্ষমতা নিল, সেটা কিন্তু শাসনতান্ত্রিক হবে। তারা এখানে বিচার ব্যবস্থা, বিচার কার্য এবং কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সবই প্রতিষ্ঠা করেছে। আইনের বাইরে কোনো কিছু করেনি, আইনের বাইরে নিয়ে সে কোনো কিছু করেনি। ক্ষুদিরামের ফাঁসি দিয়েছে, এইখানকার বিপ্লবীদের ফাঁসি দিয়েছে, অন্যায়ভাবে ফাঁসি দিয়েছে। তারপরে ওই যে কোথায় আন্দামান দ্বীপপুঞ্জে কি মানে নির্জন এলাকায় জেলখানা বানায় রাখছে আর কি, সেইখানে গিয়ে আমাদের বিপ্লবীদের সেখানে গিয়ে তাদের রেখে দিয়েছে, আজীবন কারাদণ্ড দিয়েছে সেখানে, কিন্তু আমাদের করার কিছু নাই। এইভাবে অনলাইনমূলক অনেক বিচার তারা করেছে, কিন্তু আমরা তাদেরকে ধরতে পারিনি। কিন্তু তারপরেও তারা একটা বিচার ব্যবস্থা কিন্তু তারা প্যারালালি, তাদের শাসন ব্যবস্থার পাশাপাশি প্যারালালি তারা পরিচালিত করেছে। এর মধ্য দিয়ে কিন্তু আসলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শুধু লুণ্ঠন করেনি, তাদের যে শাসনতান্ত্রিক যে ব্যবস্থা ছিল সেই শাসনতান্ত্রিক ব্যবস্থার ভিতর দিয়ে তারা কিন্তু একটি অর্থনৈতিক এবং রাজনৈতিক একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এখানে আর একটি বিষয় সেটি হচ্ছে যে আমি আর রিপিট করতে চাচ্ছি না, কথা বলছি। হ্যাঁ হ্যাঁ বাংলা বিহার উড়িষ্যা বাকি ভারত বর্তমান অবস্থা এটাকে ইন্ডিয়া কোম্পানি কি করে তাদের বিধান ব্যবস্থা, তাদের সংবিধান, তাদের সুপ্রিম কোর্ট এটা তৈরি করে তারা বিচার করতে, সেখানে তো ওদের কোনো ছিল না। মোগলদের সাথে তার শুধু লেনদেনটা হচ্ছে টাকা পয়সা পূর্বের হিসাবে, কারণ আগে থেকে মোগল ব্যবস্থাটা এটা শেষ করে যাচ্ছে, শেষ করে তারপর ব্যবস্থাটা একটা দারুণ ব্যাপার আছে, নিজস্ব মতো প্রত্যেকটা অন্তর চলতে হবে বলেন। হ্যাঁ এটা আপনি সবাই ভালো এখানে আমরা যদি দেখি যে এই যে গত অভ্যুত্থানের আগে 15 বছরের শাসন ব্যবস্থা দেখি, হাসিনা কিন্তু শেখ হাসিনা এবং এখানে যে স্বৈরাচার এবং এখানে যে ফেসিবাদের যে উত্থান করেছিল, সেটা কিন্তু একটি আইনি কাঠামোর মধ্যে, শাসনতান্ত্রিক বন্দোবস্তের মধ্যে কিন্তু বিকশিত হয়েছিল। আমরা সেই জায়গাটাই আমরা কিন্তু মানে রাজনীতির যে উদ্দেশ্য এবং রাজনীতির লক্ষ্যটা নির্ধারণ করেছিলাম যে এই মানে সৈন্যতান্ত্রিক যে শাসন ব্যবস্থা, এই শাসন ব্যবস্থা, এই শাসন কাঠামো এবং এই যে ক্ষমতা কাঠামো, যে এক ব্যক্তির সব ক্ষমতা, এক ব্যক্তি যা ভাববে, যা বলবে, যা চিন্তা করবে সবই তাই হতে হবে, এবং যার কারণে যার পরিণতিতে কিন্তু দাঁড়ালো একটি অসুস্থ একটি শাসন ব্যবস্থা। এবং সেই অসুস্থ শাসন ব্যবস্থার মানে আমি কি বলবো, জোয়ার মানে সে ইফেক্ট আর কি, প্রতিক্রিয়া কিন্তু আজও আমাদের মানে শাসন ব্যবস্থার মধ্যে আছে। আপনার আমি হাসিনার কথা বলছি না, আওয়ামী লীগ কিন্তু একটি প্রাচীন, একটি পুরাতন, একটি সংগ্রামের মধ্য দিয়ে গড়ে ওঠা একটি রাজনৈতিক দল, একটি সংগ্রামী রাজনৈতিক দল। এক আওয়ামী লীগের অনুপস্থিতিতে এইখানে যারা যারা শাসন ক্ষমতার মধ্যে অবস্থান করছে, যারা যারা শাসন ক্ষমতা মানে করছে আর কি, চালাচ্ছে, এটা কিন্তু একটি ভারসাম্যপূর্ণ কোনো শাসন ব্যবস্থা নয়, এটি কিন্তু কোনো একটি ভারসাম্যপূর্ণ শাসন কাঠামো না। মনে হচ্ছে যে আমি যে খুব খুশি হয়েছি যে আওয়ামী লীগ নাই, এটা না। এবং আওয়ামী লীগ কিন্তু আসলে ওইভাবে জাতিসংঘ কিন্তু পানিশমেন্ট দেয় নাই আওয়ামী লীগকে। যারা যারা এখানে অন্যায় এবং অপরাধ এবং হত্যাকাণ্ডের সাথে জড়িত, তাদের পানিশমেন্ট হওয়া উচিত। আমি এই ব্যাপারে অবশ্যই অবশ্যই তাদের শাস্তি হওয়া উচিত, কিন্তু আমাদের কনস্টিটিউশনেরও কিন্তু একটা দাবি আছে।
এটা যদি না হয়, না থাকে, তাহলে এই যে ভারসাম্যহীনতা, একটি বড় প্রাচীন দল, আমরা একটি ছোটখাটো দল না, একটি বৃহত্তর বা এই প্রাচীন একটা রাজনৈতিক দল, তার অনুপস্থিতি কিন্তু এখানে একটি ভারসাম্যহীনতা তৈরি হচ্ছে। এটা আমার ব্যক্তিগত মতামত, এবং আমি এটা মনে করি। তারপরে এটা নিয়ে আমি ভিন্ন মতামত করি। এখন ঘটনা হচ্ছে যে তাদের যে 15 বছরের যে শাসনতান্ত্রিক ব্যবস্থা আমরা দেখেছি, সেটা কিন্তু আসলে আইনি এবং আদালতকে ব্যবহার করে, এবং এই বিচার বিভাগকে তারা কিন্তু এমন ভাবে ব্যবহার করেছে যে নির্বাহী বিভাগের অধীনস্থ করে রেখেছিল সবসময়। এই যে এখানে অ্যাডভোকেট উপস্থিত, আমি নিজে শুনেছি যে ইয়ের সময় আর কি, অর্থাৎ এই শেষ টাইমে বিচারপতির টেবিলে পিস্তল দিয়ে ফেলে লোকজন এসে এখানে, যারা বিরোধী দলের মানে অর্থাৎ বিএনপি রাজনীতি করতো আর কি, তাদের সমানে ইয়ে করছে আর কি, কারাদণ্ড দিয়েছে 5 বছর 10 বছর করে কারাদণ্ড দিয়েছে। এটা আমাদের জানিয়ে তাহলে কিভাবে দেয় একজন বিচারক, একজন বিচার বিভাগ এখানে কোনোভাবে স্বাধীন না, নির্বাহী বিভাগের অধীনস্থ করে রাখা। এখনো প্রস্তাব হলো, সংস্কার প্রস্তাব হলো, গণভোট হলো, বিচার বিভাগ স্বাধীন হবে, কিন্তু সেই বিচার বিভাগে আর স্বাধীন থাকে না। এমনকি একটি সচিবালয়, স্বাধীন বিচার বিভাগের একটি আলাদা সচিবালয়, একটা আলাদা মন্ত্রণালয় হওয়ার কথা, সেটাও বাতিল করে দিয়েছে আর কি। এই যে পরিণাম, এই পরিণতি খুব করুণ, খুব খারাপ অবস্থা আমাদের জন্য অপেক্ষা করছে। আর একটি কথা বলি, সেটা হচ্ছে যে সামনে আর একটি, একেবারেই কিন্তু অনেকদিন আপনাদের সাথে কথা বলা হয় না, একবারে সব কথা বলতে মানে ইচ্ছা হচ্ছে আর কি। এখন ঘটনাটা হচ্ছে যে এই সামনে কিন্তু আর একটা বিপদ আমাদের মুখোমুখি হতে হবে, সেটি হচ্ছে যে সরকারি কর্মচারীদের যা বেতন আছে সেটা দ্বিগুণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটা 3 ধাপে সরকারি বেতন হবে, দ্বিগুণ হবে। আচ্ছা, প্রায় 1,60,000 টাকা সর্বোচ্চ বেতন হচ্ছে। দেখেন, একটা শ্রেণীর হাতে এইভাবে বেতনের টাকা যাবে, আর একটা শ্রেণী কর্মহীন অবস্থায়, নিষ্ঠ অবস্থায় এবং খুবই দুর্গতিপূর্ণ অবস্থার মধ্যে, একটা ভারসাম্যহীন একটা অবস্থানের মধ্যে তাকে প্রবেশ করতে হবে। এটি একটি মহামানব মানে অমানবিক একটি সংকটের মধ্যে সে প্রবেশ করতে যাচ্ছে। এই ধরনের একটা আমি অনুমান বা একটা পূর্বাভাস পেয়েছি। এই পরিস্থিতিতে আমরা মনে হয় যারা এখানে আছি এবং যারা আমাদের বাইরে আছে, আমরা বিচ্ছিন্ন অবস্থায় থাকলেও আমরা, আমার মনে হয় যে আমাদের নতুন করে এক হতে হবে, একখানে হতে হবে, একটা চিন্তা ভাবনার একটা জায়গায় আসতে হবে। তা না হলে এই যে দুরবস্থা, এই যে দুঃশাসন, এই যে শাসনতান্ত্রিক অগোছালো এবং শাসনতান্ত্রিক যে সংকটের যে পরিস্থিতি, অপরিকল্পনা, এইটা আমরা ঠিক করতে পারবো না, এইটা আমরা মেরামত করতে পারবো না, এইটা আমরা সারাই করতে পারবো না। এইটা আমাদের দরকার। এই জায়গা থেকে আমাদের পিছানোর কোনো রাস্তা নেই। সবাইকে আবারও অভিনন্দন।